তুমি? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তোমার তো সকালে আসার কথা ছিল, কিন্তু তুমি যে চোরের এন্ট্রি নিয়ে রাতেই আসবে এটা সত্যিই ভাবতে পারিনি। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভেবেছিলাম সোজা তোর রুমে গিয়ে তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তুই তো আমাকে চোরের উপাধি দিয়ে দিলি। তোর মতো ডাকাত বোন যে বাড়িতে আছে, সেই বাড়িতে চোরের ছায়াও পড়তে পারবে না। সরি ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারিনি তুমি বিনা নোটিশে চলে এসেছো। আর চোরেরা এমন চুপি চুপি আসে, তাই তো ভাবলাম বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। তোমার লেগেছে বুঝি? তুই খুব ভালো করে জানিস আমি একজন ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার। এমন ছোটখাটো আঘাত আমার কাছে কিছুই না বোন বলে সাইফান সামিরার কপালে চুমু এঁকে দেয়। তুমি কিন্তু আগের থেকে অনেক হ্যান্ডসাম, স্মার্ট হয়ে গেছো ভাইয়া। চেহারায় গ্লো করছে। শুনেছি বিয়ের আগে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা হয়েছে। আমার সেই পিচ্ছি বোনটা দেখি অনেক কিছু বুঝতে শিখে গেছে। আমাকে পিচ্ছি বলো না ভাইয়া, আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে। সামিরার কথায় হো হো করে হেসে উঠে সাইফান। শান্তা মির্জা এতগুলো বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে যান। তার চোখ ভিজে ওঠে। তিনি গুটি গুটি পায়ে সাইফানের দিকে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে সাইফানের কপালের ঘাম মুছে দেন। মায়ের আদর পেয়ে শান্তা মির্জার প্রতি সাইফানের সমস্ত রাগ, অভিমান দূর হয়ে যায়। সাইফান তড়িৎ গতিতে শান্তা মির্জাকে জড়িয়ে ধরে। শান্তা মির্জাও দুহাতে ছেলেকে আঁকড়ে ধরে বলল, কেমন আছিস বাবুন? খারাপ থাকার কথা তো নয়। ভালো আছি মা, অনেক ভালো আছি। আমি খুব খারাপ মা তাই না রে বাবুন? নিজের সুখের জন্য তোর হাত ছেড়ে দিয়েছিলাম। তোকে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করে নিজে সুখে শান্তিতে সংসার করছি। এভাবে বলছো কেন আম্মু? সবারই ভালো থাকার অধিকার আছে। তোমার প্রতি আমার পাহাড় সমান অভিমান জড়ো হয়েছিল। আমার এই মুখ কখনোই তোমাকে দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু যখন জানতে পারলাম বাবা তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি কতটা স্ট্রাগল করেছো, তখন তোমার প্রতি আমার সম্মান ভালোবাসাটা বেড়ে গিয়েছে। তোমার প্রতি কোনো রাগ, অভিমান নেই আমার। সাইফানের কথায় দীর্ঘশ্বাস ফেলে শান্তা মির্জা। সাইফান খুব ছোট থাকতে সাইফানের বাবা শান্তা মির্জার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। একটা ডিভোর্সি মেয়েকে আমাদের সমাজের লোকেরা ভালো চোখে দেখে না। শান্তা মির্জার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিচ্ছেদের পর তিনি বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকবেন না বলে চাকরি করার সিদ্ধান্ত নেন। অনেক খোঁজাখুঁজির পর ফারুক মির্জার কোম্পানিতে শেফের চাকরি নেন। কিন্তু যখনই সবাই জানতে পারে যে শান্তা ডিভোর্সি তখন থেকে ঘরের বাইরে বের হওয়া দায় হয়ে যায় তার। রাত বিরাতে ছেলেপুলে তাদের বাড়ির সামনে ঘুরঘুর করতে শুরু করে। তাদের জানালায় ঢিল ছুঁড়ে মারে। পাড়ার মহিলারা এসে তাকে নানান কথা শুনিয়ে যায়। রাস্তাঘাটে বের হলে বাবার বয়সী পুরুষগুলো তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকে কুপ্রস্তাব দেয়। এসব অপমান সহ্য করতে না পেরে শান্তা মির্জার বাবা তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি ফারুক মির্জাকে নিজের মেয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে বলেন। ফারুক মির্জারও সেই মুহূর্তে সার্জিসের জন্য একটা মায়ের প্রয়োজন ছিল। সব দিক বিবেচনা করে ফারুক মির্জা শান্তা মির্জাকে বিয়ের প্রস্তাব দেন। শান্তা মির্জা দ্বিতীয় বিয়ে করতে নারাজ ছিলেন। তার একমাত্র ছেলে সাইফানকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু যত দিন যায় তার লড়াই আরো কঠিন থেকে কঠিনতর হতে শুরু করে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু নাজমা মঞ্জিলে তার ঠাঁই মিললেও সাইফানের ঠাঁই মেলে না। সাইফান বঞ্চিত হয় মায়ের আদর ভালোবাসা থেকে। পুরনো কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে শান্তা মির্জার। শান্তা মির্জা সন্তপর্ণে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে সাইফানকে বলল, লং জার্নি করে এসেছিস, যা বাবুন গিয়ে ফ্রেশ হয়ে আয়। ডিনারের সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে খাবি। সামিরা তুই বাবুনকে সার্জিসের পাশের রুমে নিয়ে যা। বাবুনের আসার কথা শুনে আমি রুম পরিপাটি করে রেখেছি। বাবুন সার্জিসের পাশের রুমে থাকবে। ঠিক আছে আম্মু বলে সামিরা সাইফানকে তার রুম দেখিয়ে দেয়।
সাইফান রুমে এসেই কাঁধ থেকে ব্যাগ নিচে ফেলে দিয়ে শুভ্র রান্দা নরম তুলতুলে বিছানায় ঠাস করে শুয়ে পড়ে। সে সব সময় চাইতো তার একটা পরিবার হোক, যেখানে মা বাবা সহ সবার ভালোবাসা পাওয়া যাবে, সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ভাবতেই ভালো লাগে তার। মিনিট 5 বিশ্রাম নিয়ে সাইফান ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট পর সাইফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। পরনে সাদা টাওয়াল, শরীরে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চকচক করছে। সাইফান অতি দ্রুত চেঞ্জ করে নিচে এসে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। সাইফান সার্জিসের পাশের চেয়ারে বসে সবার সাথে কুশলাদি বিনিময় করে। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিলেও সাইফানের প্লেট খালি রাখেন। শান্তা মির্জার এহেন কার্যে মন ক্ষুণ্ণ হয় সাইফানের। সাইফান চেয়ার ছেড়ে উঠতে গেলেই শান্তা মির্জা সাইফানের হাত ধরে সাইফাইকে চেয়ারে বসিয়ে দিয়ে প্লেটে খাবার নিয়ে সাইফানের মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে। সাইফান ও পরম যত্নে শান্তা মির্জার হাত থেকে খাবার নিয়ে চিবোতে থাকে। সাইফান আর শান্তার মির্জার এই আবেগঘন মুহূর্ত দেখে চোখ ভিজে ওঠে সার্জিসের। সার্জিস না খেয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে বড় বড় কদমে পা ফেলে নিচের রুমের দিকে অগ্রসর হয়। ডাইনিং টেবিলে উপস্থিতর্ত সবাই সার্জিসের এহেন কার্যে হতভম্ব হয়ে যায়। হালিমা বেগম খাওয়া ছেড়ে উঠে এসে সার্জিসের হাত ধরে বলল, খাবার রেখে যেতে হয় না দাদু ভাই, খেয়ে যাও দাদু ভাই। সার্জিস এক ঝটকায় হালিমা বেগমের হাত সরিয়ে নিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না দাদু, প্লিজ আমাকে জোর করো না বলে সার্জিস রুমে এসে দরজা বন্ধ করে দেয়। পুরুষ মানুষের নাকি কান্না করা বারণ, কিন্তু সে এই বারণ মানতে পারে না। অজানা কষ্টে নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার। চেহারায় অসহায়ত্ব ফুটে ওঠে, নিজেকে বড্ড একা মনে হয়। সার্জিস নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও পারে না। সে দৌড়ে গিয়ে কার্বার্ডের সমস্ত কাপড় ফেলে দিয়ে একটা ছবির অ্যালবাম বের করে তার মায়ের ছবিতে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে চোখের পানি ফেলে বলল, আমাকে কেন একা করে চলে গেলে আম্মু? তুমি ছাড়া কেউ কখনোই আমাকে ভালোবাসেনি। বাবা আমার জন্য মা এনেছিল, কিন্তু তিনি কখনো আমার মা হয়ে উঠতে পারেনি। আমার মা হয়ে ওঠার থেকে মির্জা বাড়ির বউ হয়ে ওঠার বেশি আকাঙ্ক্ষা ছিল তার। জানো মা, সে কখনোই আমাকে তোমার মতো আদর করেনি, আমাকে ভালোবাসেনি। আজকে যখন তিনি সাইফানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, আমার ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তোমার কথা বড্ড মনে পড়ছিল। হুটহাট তোমার অনুপস্থিত অনেক পীড়া দেয় আমাকে মা। আমি সহ্য করতে পারি না মা বলে সার্জিস বেলকনিতে এসে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে রাতটা নির্ঘুমে কেটে যায় সার্জিসের। চলবে ইনশাআল্লাহ। ম্যাডামকে কবে বিয়ে করছেন স্যার? সার্জিস মনোযোগ সহকারে রিপোর্ট চেক করছিল। রামিমের প্রশ্নে কিছুটা বিরক্ত প্রকাশ করে বলল, কথায় বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোমার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পাড়াপড়শির মতো। পোড়াপড়শির না হয় কাজ থাকে না, এজন্য তারা অন্যের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে। কিন্তু তোমার তো কাজ রয়েছে রামিম, তুমি নিজের কাজ ছেড়ে আমার বিয়ে নিয়ে পড়েছ কেন? আমার মন বলছে আপনি ম্যাডামকে অনেক বেশি পছন্দ করেন। পছন্দের মানুষকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়াই ভালো, না হলে যদি একবার হারিয়ে যায়, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্যই বলছিলাম ম্যাডামকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। আমি তো ভেবেছি আপনার বিয়েতে অনেক অনেক মজা, হই হুল্লোড় করব। বিয়েতে শুধু খাওন আর খাওন, একবারে কবজি ডুবিয়ে খাবো। যখন বিয়ে করি তখন খেও। এখন যাও, নিজের কাজে মনোযোগ দাও। ওকে স্যার বলে রামিম চেম্বার থেকে বেরিয়ে যায়। রামিম যেতেই সার্জিস ফোন বের করে গ্যালারি থেকে সিজদার ছবি বের করে জুম করে দেখে বলল, তোমাকে ঠিক কোন নামে ডাকবো আমি বুঝতে পারি না। তুমি একাধারে মায়াবতী, মায়াবিনী, চন্দ্রমুখী, সুস্মিতা, সুচয়নাট, সৌন্দর্যময়ী, ঠিক যেন অল ইন ওয়ান। লাঞ্চ টাইম ব্রেকের সময় সার্জিস লাঞ্চের জন্য বের হবে এমন সময় রামিম দৌড়াতে দৌড়াতে এসে সার্জিসের সামনে দাঁড়িয়ে যায়। রামিমকে হাঁপাতে দেখে সার্জিস বলল, কি হয়েছে রামিম, এভাবে ছুটে এলে যে?
কুকুরে তাড়া করেছিল নাকি? তুমি তো আবার নিজের গার্লফ্রেন্ডের থেকেও কুকুরকে বেশি ভয় পাও। আজকে কুকুর তাড়া করেনি, গার্লফ্রেন্ডে তাড়া করেছে স্যার। স্যার, আমার একটা হেল্প করবেন প্লিজ স্যার। আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। চেষ্টা করব স্যার, আমার সাথে একটু শপিং মলে চলুন না প্লিজ স্যার। সরি রামিম, আই ডোন্ট হ্যাভ টাইম। স্যার প্লিজ চলুন না, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু কাজের চাপে আমি সেটাও ভুলে গিয়েছিলাম। এখন গার্লফ্রেন্ডকে খুশি করাতে না পারলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার চলুন না, হলে হোক, আই ডোন্ট কেয়ার। সার্জিসের কাটকাট উত্তরে মুখ চুপসে যায় রামিমের। রামিমের চুপসে যাওয়া মুখখানি দেখে সার্জিসের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সার্জিসকে হাসতে দেখে রামিম বলল, নিজে তো কখনো প্রেম করতে পারেননি, এজন্যই আপনি চাইছেন না আমার প্রেম টিকে থাকুক। আমার ব্রেকআপ প্রার্থনা করছেন আপনি। তুমি এত করে যখন বলছো তখন আর না গেলে হয় না। আফটার অল গিফটটা তো আমার বোনের কাছেই যাবে, তাই না রামিম? সার্জিসের প্রশ্নে হতবাক হয়ে গেল রামিম। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। রামিম ততলাতে ততলাতে বলল, এসব কি বলছেন স্যার? আপনার বোনের কাছে যাবে মানে? কে আপনার বোন? আমি তো আপনার বোনকে চিনি না। মিথ্যা কথা বলে কোন লাভ নেই রামিম। আমি জানি সামিরা আর তুমি একে অপরকে ভালোবাসো। প্রায় 2 বছরের রিলেশনশিপ তোমাদের, কিন্তু তোমরা দুজনেই ভুল পথে পা বাড়িয়েছ রামিম। আমি জানি না তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে। সামিরা না নয় বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি, ভুল পথে পা বাড়িয়েছে, কিন্তু তুমি তো অ্যাডাল্ট পারসন। তুমি জেনে শুনে এমন ভুল কিভাবে করতে পারলে রামিম? মন দেওয়া নেওয়া কি আর ধনী গরিব টাকা পয়সা দেখে হয় স্যার? হ্যাঁ, মানছি যে আমি আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, অনেক টাকা পয়সা নেই আমার, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি সামিরাকে অনেক বেশি ভালোবাসি। দুটো মনের মিল, দুজনের মধ্যে ভালো বন্ডিং, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। সংসার করতে গেলে এর বেশি আর কি লাগে স্যার? আমি সামিরাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। সামিরা আমার টিনের ঘরে যে সুখ পাবে সেই সুখ বড় বড় অট্টালিকাতেও পাবে না। আমি আমার দিকে থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের 4 হাত এক করে দেওয়ার। বাট আই ডোন্ট নো হাউ সাকসেসফুল আই ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন ল। রামিমের কথা শুনে সার্জিস ব্যঙ্গাত্মক স্বরে বলল, উহু গাছে কাঁঠাল গোফে দেল। বাই দা ওয়ে চলো যাওয়া যাক। ওকে, চলুন স্যার, কিন্তু আমরা কোন দোকানে যাব? মেট্রো শপিং মল, আমার পরিচিত, একটু দাম কম নিতে বলবেন স্যার। পকেটের অবস্থা তেমন ভালো না। আমি আমার বোনকে চিনি রামিম। সামিরা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। সামিরাকে যদি তুমি ভালোবেসে 1 ডজন কাচের চুড়িও কিনে দাও, তাতেই সামিরা অনেক খুশি হবে। সার্জিস রামিমকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলে এসে এত লোকের ভিড়ে সার্জিসের চোখ দুটো তার সৌন্দর্যময়ীর চোখ দুটো খুঁজে চলেছে। বারবার মনে হচ্ছে এই সেই মায়াবী চোখ দুটো যদি আবারও দেখতে পেতাম। সার্জিসের আকাশ কুসুম চিন্তার মাঝে তার ফোন বেজে উঠে। থানা থেকে কল এসেছে, তাকে একবার থানায় যেতে হবে। সার্জিস রামিমকে রেখে শপিং মল থেকে বের হতেই তার চোখ যায় কালো বোরকা পরা রমণীর দিকে। রমণীর চোখে চোখ পড়তেই সার্জিসের মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না। সার্জিসের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে যায়, সৌন্দর্যময়ী এখানে। এটা কি সত্যি নাকি আমার ভ্রম? সার্জিসকে দেখে সিজদারও চিনতে অসুবিধা হয় না। সিজদা সার্জিসের দিকে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু আপনি এখানে কেনাকাটা করতে আইছেন বুঝি? তুমি কি সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছো, নাকি সবটা আমার মনের ভুল? সত্যি ছাড়া মিথ্যে মিথ্যে দাঁড়িয়ে আছি নাকি? সিজদাকে দেখে সার্জিসের মন আপনা আপনি ভালো হয়ে গেল। সার্জিস মুচকি হেসে মনে মনে বলল, এ দেখি মেঘ না চাইতেন বৃষ্টি। আমি যাকে মনে মনে খুঁজে চলেছি, সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আই কান্ট বিলিভ দিস। সার্জিসের থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, আপনার হাতের ব্যথা কমেছে ডাক্তারবাবু? দৈনিক ঔষধপত্র ঠিক মতো খাচ্ছেন তো?
ডাক্তারবাবুরা তো আবার শুধু রোগীদেরই খেয়াল রাখে। তাদেরকে বড় বড় ঔষধ খাইতে দেয়, ইয়া বড় সুই দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু নিজেরা নিজেদের শরীরের যত্ন নেয় না। ঔষধও খায় না সময় মতো। ভাবে যে আমরা ডাক্তার, আমাদের আবার কি হবে। সিজদার কথা শুনে সার্জিসের মনে এক ধরনের ভালো লাগা কাজ করে। সিজদার কথার মাঝে অধিকারবোধ ফুটে উঠেছে, যেটা দেখে খুব ভালো লাগে সার্জিসের। সার্জিস তো এটাই চেয়েছিল। পারছিস কিছু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে উঠে। আবারও থানা থেকে কল করা হয়েছে। সার্জিস একটু দূরে সরে এসে কল রিসিভ করে কথা বলা শেষ করে পেছনে ফিরে দেখে সিজদা যে জায়গায় দাঁড়িয়ে ছিল সে জায়গাটা খালি। সেখানে কেউ নেই। সার্জিস আশেপাশে খুঁজে ও সিজদাকে না পেয়ে বিরক্তি প্রকাশ করে বলল, ড্যাম ইট! সৌন্দর্যময়ীকে দ্বিতীয়বার কাছে পেয়েও তার সম্বন্ধে কিছু জানা হলো না। এদিকে বাড়িতে বিয়ের তোড়জোড়, স্বামীরার জন্মদিন। সব মিলিয়ে দাদুকেও সৌন্দর্যময়ীর ব্যাপারে বলতে পারছি না। সাইফানের বিয়েটা ভালোই মিটে যাক। এরপর আমার চুন্নি রানীকে আমার মন চুরি করার শাস্তি স্বরূপ আমার মনের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব। চলবে ইনশাআল্লাহ। সাইফানের সাথে দেখা করবি সিজদা। তুই যদি চাস তোর আর সাইফানের দেখা করার ব্যবস্থা করে দিতে পারি। নিজেদের মধ্যে কথা বলে নিতে পারবি। না মামু, এসবের কোনো প্রয়োজন নেই। যার সাথে সংসার করবি তাকে বিয়ের আগে একটা নজর দেখবি না? তুমি তো দেখছো। আমার আর ঘটা করে দেহনের কোনো দরকার নাই মামু। আমি সাইফানকে সরাসরি দেখিনি, ফোনে সাইফানের ছবি দেখেছি। তোকে তো বলাই হয়নি সাইফান একজন আর্মি অফিসার। গায়ের রং একটু চাপা হলেও একজন সুদর্শন পুরুষ। তুই নিজে চোখেই দেখ বলে রাশেদ চৌধুরী নিজের ফোন থেকে সাইফানের ইউনিফর্ম পরা একটা ছবি সিজদার সামনে রেখে বলল। কেমন? সিজদা একটু লজ্জা পেয়ে যেমন হয় হোক। এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু। রাদেশ চৌধুরী কিছু বলার আগেই বিথি চৌধুরী বলল, সমস্যা থাকার তো কোনো কথা না সিজদা। বড়লোক বাড়ির বউ হবি। তোর চোখ তো এখন বড় বড় হয়ে গেছে। সাথে নির্লজ্জ বেহায়াও হয়ে গিয়েছিস। মামার সাথে নির্লজ্জের মতো বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিস। ছি সিজদা ছি। এখানে নির্লজ্জের কি দেখলে বিথি? এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু না। তুমি তো হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। সিজদার এত ভালো পাত্রের সাথে বিয়ে হচ্ছে, এটা তুমি কিছুতেই মানতে পারছো না। তুমি চেয়েছিলে কোনো দারোয়ান বা ড্রাইভারের সাথে সিজদার বিয়ে দিতে, কিন্তু যখন দেখলে তোমার সেই চাওয়া পূরণ হয়নি, তখন থেকেই তোমার চোখ জ্বলছে। আর মাত্র কালকের দিনটা, পরশুদিন মেয়েটা চলে যাবে। তাই দয়া করে এই 2টা দিন অন্তত মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। সিজদাকে বাড়ির কাজের মেয়ে না, নিজের মেয়ের চোখে দেখো। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? কার সাথে কার তুলনা করছো তুমি? আমার মেয়ের নখের সমান যোগ্যতা ও তোমার বোনের মেয়ের নেই। আসলে আমি একজন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ। আমার উচিত বাকিটা বলতে দেয় না সিজদা। সিজদা রাদেশ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, থাক না মামু। আমার জন্য শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কইরো না। সিজদার কথা যেন বিথি চৌধুরীর কাছে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো মনে হলো। সে সিজদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দরুন খাটের কোণার সাথে আঘাত লেগে সিজদার কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। সেদিকে খেয়াল নেই বিথি চৌধুরীর। তিনি সিজদার দিকে ক্ষিপ্ত হয়ে এসে বলল, আমাদের মধ্যে যখনই কোন ঝামেলা হয়, সেটা তোকে ঘিরেই হয়। তুই যত অশান্তির কারণ। রাশেদ চৌধুরী সিজদার কপাল দিয়ে রক্ত বের হতে দেখেই দৌড়ে এসে সিজদাকে নিচ থেকে তুলে নিয়ে খাটের উপর বসিয়ে দেয়। এদিকে ওদিক ফার্স্ট এইড বক্স খুঁজে না পেয়ে দৌড়ে নিজের রুমে ফার্স্ট এইড বক্স নিতে ছুটে আসেন। রাদেশ চৌধুরীকে বিচলিত হয়ে সিজদার রুম থেকে বেরিয়ে যেতে দেখে সালেহা বেগম তড়িৎ গতিতে সিজদার রুমে প্রবেশ করে। সিজদাকে রক্তাক্ত অবস্থায় দেখে সালেহা বেগম ওর কলিজা মোচড় দিয়ে ওঠে। সালেহা বেগম কি করবে বুঝতে পারে না। তাকে বিচলিত হতে দেখে সিজদা বলল, আমার কিছু হয়নি খালা। সামান্য একটু কাইটা গেছে।
তুমি চিন্তা কইরো না, ঠিক হইয়া যাব। তোর কপাল ফাইটা তো রক্ত বাইর হইতাছে, তোরে ডাক্তারের কাছে লইতে হইব। ডাক্তারের কথা বলতেই সিজদার চোখের সামনে গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো সার্জিসের গম্ভীর থমথমে চেহারাটা ভেসে ওঠে। সার্জিসের কথা মনে পড়তেই সিজদার অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। সকাল 9টা। হালিমা মঞ্জিলের সব সদস্যরা ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে, কিন্তু সার্জিসের দেখা নেই। সার্জিসকে না পেয়ে হালিমা বেগম সার্জিসের রুমে এসে দেখে সার্জিস হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হালিমা বেগমকে দেখে সার্জিস হাত ঘড়ি পড়তে পড়তে বলল, বাইরে কেন? ভেতরে এসো বিউটিফুল লেডি। নিচে সবাই ব্রেকফাস্ট করছে, তুমি এখনো নিচে যাওনি কেন? আমি নিচে যাইনি সেটাও খেয়াল করেছো তুমি? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার? এভাবে বলছো কেন দাদু ভাই? আমার জন্য কখনোই কারোর কোনো সময় ছিল না দাদু। মা যাওয়ার পর বাবাও যেন পর হয়ে গেল। আমি কখন কোথায় যাই, কি করি, কি খাই না খাই সেগুলো দেখার সময় ছিল না তার। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো সব সময়। বাবা মনে করতো টাকায় সব। আমাকে লাখ লাখ টাকা দিত, অথচ আমি ছিলাম ভালোবাসার কাঙ্গাল। ভেবেছিলাম আর কেউ আমাকে ভালো না বাসলেও আমার দাদু আমাকে ভালোবাসে। কিন্তু তুমিও আমাকে ভালোবাসো না দাদু। আসলে মা ছাড়া আমাকে কখনোই কেউ ভালোবাসেনি। যদি ভালোই বাসতে আমি তোমার একটা কথার অবাধ্য হবার জন্য আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারতে না। এখন তোমার কাছে আমার থেকে ও সাইফানের মূল্য অনেক বেশি দাদু। তুমি ভুল ভাবছো দাদু ভাই। সঠিক ভুল বিচার করার বয়স আমার হয়েছে দাদু ভাই। আমি যে শুধুমাত্র আমার মানসম্মানের কথা ভেবে সিজদাকে সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এটা না। আমি সিজদাকে নতুন একটা জীবন উপহার দিতে চেয়েছি। জানো দাদু ভাই, সিজদার বাবা একজন সিআইডি অফিসার ছিলেন। তিনি নিখোঁজ, মৃত বলা চলে। মা বেঁচে থাকতেও মৃত। মামা বাড়িতে কাজের লোকের পরিচয় বড় হয়েছে। মেয়েটাকে দেখেই আমার মায়া লেগেছে। আমি চেয়েছি তাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিয়ে ছাড়া সিজদাকে ওই বাড়ি থেকে বের করার আর কোন উপায় ছিল না। তাই আমি যে কোনো ভাবেই হোক বিয়েটা দিতে চেয়েছি। তোমাকে অনেকবার বলার পরেও তুমি রাজি হনি। তাই সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি বিয়েতে রাজি থাকতে তাহলে তো এসবের কোনো প্রয়োজন ছিল না। থাক না দাদু, এসব শুনতে আমার ভালো লাগছে না। আমি আসছি। আসছি মানে? ব্রেকফাস্ট করবে না? বাইরে থেকে করে নিব। বাই বলে সার্জিস হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে এসে হালকা পাতলা নাস্তা সেরে তিনি বিয়ের শপিংয়ের জন্য বেরিয়ে পড়েন। হালিমা বেগম সিজদাকে নিয়ে মেট্রো শপিং মলে বিয়ের শপিং করতে এসেছে। সিজদার পরনে কালো বোরকা, চোখ দুটো অনেক মায়াবী দেখাচ্ছে। এত বড় মলে কখনো আসা হয়নি সিজদার। শপিং মলে কলহ, লোকজনের সমাগম দেখে ভয়ে জোরসর হয়ে যায় সিজদা। সালেহা বেগম সিজদার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকার দরুন তিনি আসতে পারেননি। বিথি চৌধুরী ও ঐশ্বর্য চৌধুরী মা মেয়ে দুজনকেই হালিমা বেগম খুব একটা পছন্দ করেন না দেখে রাশেদ চৌধুরী তাদেরকে সিজদার সাথে পাঠাতে চাননি। অগত্যা সিজদার একারই আসতে হয়েছে। মির্জা পরিবারের সদস্যরা সবসময় মেট্রো শপিং মল থেকে কেনাকাটা করুন হালিমা বেগমকে খুব ভালো করে চেনেন তারা। মির্জা পরিবারের সদস্যদের সাথে খুব ভালো বন্ডিং তাদের। হালিমা বেগমকে আসতে দেখে শপিং মলের ম্যানেজার হালিমা বেগমের দিকে এগিয়ে এসে সালাম দিয়ে বললেন, কাকিমা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনার কি কি লাগবে বললে আমি আমার লোকেদের দিয়ে হালিমা মঞ্জিলে পাঠিয়ে দিতাম। সশরীরে শপিং মলে এসে ঘুরে ঘুরে শপিং করার মজাই আলাদা। সেটা অবশ্য ঠিক বলেছেন কাকিমা। এখন বলুন আপনার কি কি লাগবে। তোমাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখাও। ঠিক আছে কাকিমা, আপনারা আমার সাথে আসুন। হালিমা বেগম সিজদার পা থেকে মাথা পর্যন্ত যা যা লাগে প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করার পর মির্জা পরিবারের সদস্যদের পাশাপাশি সিজদার মামা, মামি, ঐশ্বর্য, এমনকি সালেহা বেগমের জন্যও কেনাকাটা করেন।
কেনাকাটা শেষ করে মল থেকে বের হতেই রাশেদ চৌধুরীর সাথে দেখা হয়। তাকে দেখে হালিমা বেগম বললেন, ভালোই হয়েছে তুই এসেছিস। অনেক হাঁটাহাঁটি করে আমার শরীরটা ঠিক লাগছে না। তুই সিজদাকে নিয়ে যা। আমি কি আপনাকে বাড়িতে পৌঁছে দিব কাকিমা? না না, ড্রাইভার তো আছেই। তোর আর কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে না। তুই বাড়িতে যা। আর হ্যাঁ সিজদা এখন তোর কাছে আমানত স্বরূপ। আমানতের খিয়ানত করবি না কিন্তু। ঠিক আছে কাকিমা। হালিমা বেগম সিজদার হাত দুটো নিজের মুঠোয় পুরে নিয়ে বলল, নিজের খেয়াল রেখো সুন্দরী। আপনি ওর নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ রাখবো। তাছাড়া 2 দিন পরে তুমি তো আসছোই আমার খেয়াল রাখার জন্য। এই বুড়িটার খেয়াল রাখবে তো? অবশ্যই রাখবো ম্যাডাম। আবারও ম্যাডাম? কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না। এবার কিন্তু কানের নিচে ঠাটিয়ে এক চড় মেরে দিব। সিজদা মুচকি হেসে বলল, আর কখনো ম্যাডাম বলবো না দাদিজান। এই তো লক্ষ্মী নাতবু আমার বলে হালিমা বেগম রাশেদ চৌধুরী সিজদার থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে ছুটে চলেন। তিনি যেতেই রাশেদ চৌধুরী বলল, সিজদা তুই এইখানে একটু দাঁড়া। আমি সামনের দোকান থেকে একটু আসছি। বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই চলে আসবো। ঠিক আছে মামু, তুমি যাও। এখানেই দাঁড়িয়ে থাকবি। এখান থেকে এক পাও নড়াবি না। ঠিক আছে বাবা ঠিক আছে। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন আমি এখান থেকে এক চুলও নড়ব না বলে সিজদা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। চলবে ইনশাআল্লাহ। সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সিজদার বুক দুরুদুরু করছে। অজানা ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিজদা স্বাভাবিক হতেই হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। বিথি চৌধুরীর অনিচ্ছার সত্ত্বেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতেই একে একে সবাই এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে গালে, হাতে হলুদ ছুঁয়ে দেয়। এরপর শুরু হয় নাচ গান। সামিরা, তাথই সহ আরো অনেকে পারফর্ম করে। ফটোশুট, নাচ, গান, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে শেষ হয় সিজদার হলুদ সন্ধ্যা। উদ্ধৃতি চিহ্ন 2 দিন পর সার্জিসের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এজন্য সার্জিস ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডক্টরদের সাথে ভিডিও চ্যাট করছিল। তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এমন সময় সাইফান তার রুমে প্রবেশ করে। সার্জিসকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফান নিঃশব্দে সার্জিসের পাশে বসে সার্জিসের রুমের দিকে চোখ বুলিয়ে নিল। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো। মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্রে আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। সাইফান সেগুলোই দেখছিল। এরই মধ্যে সার্জিস ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলল, কি চায়? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার। তাই তুই করেই বলছি। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ছোট ভাই মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা 2 ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না। পছন্দ না করাটাই স্বাভাবিক। কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ কেন করব বলো তো? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই এত আনন্দ ফুর্তি করছে। অথচ তুই একটা বারের জন্যও সেখানে গেলি না কেন? সামিরা তোকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যায় যেতে। তুই সেখানেও গেলি না। তুমি তো জানো আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলেও ইমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধু পেশেন্টদের সময় দিলে হবে। আগামীকাল তোর যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক, আমি কিন্তু তোকে ছাড়ব না। বিয়েতে যেতেই হবে তোর।
যদিও আগামীকাল অফ ডে, তবুও আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা ওই হুল্লোড় একদমই ভালো লাগে না আমার। আমি বরাবরই এসব থেকে দূরে থাকি। কোনো অজুহাত শুনবো না আমি। তোকে যেতে হবে মানে যেতে হবেই। একটা দিনই তো। তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে না। তুই শুধু বিয়েতে উপস্থিত থাকবি। ওকে চেষ্টা করে দেখব। চেষ্টা করব বললে হবে না। তোকে যেতেই হবে। তুই না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ওকে, যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। সকালে দেখা হবে বলে সাইফান সার্জিসের রুম থেকে বেরিয়ে যায়। সাইফান যেতেই সার্জিস রুমের লাইট অফ করে বিছানায় গাইলিয়ে দেয়। কিন্তু বিধিবাম, তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সার্জিস বিছানা ছেড়ে উঠে সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরে বলল, আমার মন চুরি করে তুমি নিশ্চয় খুব আইস করে ঘুমিয়ে আছো। কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছো। এখন এর দায়ভার কে নিবে? নিজেকে নিজে প্রশ্ন করেও উত্তর পায় না সার্জিস। সার্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গাইলিয়ে দেয়। কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না দেখে সার্জিস কাগজ, কলম, পেন্সিল, রং, তুলির সাহায্য তার মায়াবী ভীতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। হালিমা বেগম সিজলাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতসী মণ্ডলের কাছে নিয়ে এসেছেন। অতসী মণ্ডলের হাতের জাদুর কথা অনেক শুনেছে হালিমা বেগম। তাই তো তিনি সিজলাকে তার পার্লারে নিয়ে এসেছেন। তিনি সিজলাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজলার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। সিজলার সাজ কমপ্লিট হলে তারা পার্লার থেকে বের হতেই হালিমা বেগমের ফোন বেজে উঠে। হালিমা বেগম কল রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকেন। কিন্তু কথা বুঝতে না পেরে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজলার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজলা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে সিজলাকে গাড়ির ভেতর নিয়ে গিয়ে নাকে রুমাল চেপে ধরা হোক, যার দরুন সিজলার মাথায় চক্কর দিতে শুরু করে। চোখের সামনে সবটা ঝাপসা দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিজলা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটা পেতেই টিপটিপ করে চোখ মেলে তাকায় সিজলা। কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারে না সে কোথায় রয়েছে। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। পরে বুঝতে পারে সেই কাজী অফিসে রয়েছে। কিন্তু এটা বুঝতে পারে না যে যেখানে তাদের বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে কেন? আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে? সিজলা ভাবতে পারছে না কিছু। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। সিজলা আশেপাশে তাকিয়ে দেখে কোন লোকজন নেই। পুরো অফিস একদম ফাঁকা। সে আর এক মুহূর্তও বিলম্ব করে না। সিজলা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজলার চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজলা মানুষটাকে ভালো করে পরখ না করেই করল, আপনি এখানের? চলবে। ডাক্তারবাবু আপনি এখানে? আপনি আবারও আমাকে বাঁচাতে এসেছেন? দেখুন কারা যেন আবারও আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আমি দাদিজানের সাথে পার্লারে এসেছিলাম। সেখান থেকেই আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। আজকে আমার বিয়ে, অথচ দেখুন আমাকে কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে। সিজদা একনাগাড়ে কথাগুলো বলার পর মুহূর্তে সিজদা সার্জিসকে বিয়ের শেরওয়ানি পরে বরের সাজে দেখে দেখে হতবাক হয়ে যায়। সিজদার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ডাক্তারবাবু আপনি বরের সাজে? আজকে কি আপনার বিয়ে? আজকে আমারও বিয়ে। কাকতালীয় ভাবে আমাদের দুজনের একই দিনেই বিয়ে। দারুণ তো ব্যাপারটা। আপনাকে বরের সাজে দারুণ লাগছে ডাক্তারবাবু। কিন্তু আপনি বিয়ে বাড়িতে না গিয়ে কাজী অফিসে এসেছেন কেন? কাজী অফিসে বিয়ে করব তাই? উমা কাজী অফিসে কেন? আমার মনের রানী আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে অন্য কারো সাথে ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাই তো তাকে নিয়ে সোজা কাজী অফিসে আসতে হলো। এখন তাকে বিয়ে করে চিরদিনের জন্য আমার সম্পত্তি করে নিব। যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। সে শুধু আমার।
একান্তই আমার স্থায়ী সম্পত্তি। কার সাথে বিয়ে আপনার? পাত্রী কোথায়? এখানে তো কেউ নেই। তুমি কি চোখে কম দেখছো? মানে, চোখের সামনে বধূ বেশে পাত্রী দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পারছো না সৌন্দর্যময়ী? কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই পিলে চমকে উঠে সিজদার। সার্জিস সরাসরি তাকেই যে ইঙ্গিত করছে এটা বেশ বুঝতে পারে সিজদা। সিজদা ভয়ে ঘামতে শুরু করে, যা দেখে সার্জিস তার দিকে রুমাল এগিয়ে দেয়। সিজদা সার্জিসের হাত থেকে রুমাল না নিয়ে বলল, এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? তুমি যেটা শুনেছ সেটাই। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন, তাই না ডাক্তার বাবু? ইয়েস। আপ ম ছি ছি ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি কখনোই ভাবতে পারিনি ডাক্তার বাবু। আমি আপনাকে কত ভালো মনের মানুষ ভেবেছিলাম, কত সম্মান শ্রদ্ধা ছিল আপনার প্রতি, কিন্তু সেই সম্মান শ্রদ্ধা এক নিমিষেই ঘৃণায় পরিণত করে দিলেন আপনি। আপনি এতটা নিচে নামতে পারেন আমি ভাবতেও পারছি না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়। তোমার ভালোবাসা আমাকে নিচু মনের মানুষ হতে বাধ্য করেছে সৌন্দর্যময়ী। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার এই মনটা তোমাকে দিয়ে দিয়েছিলাম। আমার শয়নে স্বপনে তুমি ছিলে সৌন্দর্যময়ী। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। চেম্বারে বসতে পারি না। সব পেশেন্টদের মধ্যে তোমাকে দেখতে পাই। যখন জানতে পারলাম আজ তোমার বিয়ে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজায় টান দিয়েছে। তুমি অন্য কারো বউ হবে, অন্য কারো জন্য সাজবে, অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে, তোমাকে ভালোবাসবে, অন্য পুরুষ তোমার ভেজা চুলের কারণ হবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এরপর চিরদিনের জন্য তোমাকে আমার করে নিব সৌন্দর্যময়ী। তুমি শুধু এবং শুধুমাত্র আমার হবে, আর কারো নয়। তোমার আমার বিয়ে হবে, সংসার হবে। আমাদের ছোট্ট সংসারে আরো একটা সৌন্দর্যময়ী আসবে। অনেক সুখের সংসার হবে আমাদের। আপনার সেই আশা কখনোই পূরণ হবে না ডাক্তার বাবু। আমি কখনোই আপনার মতো একজন নিচু মন মানসিকতার লোককে বিয়ে করব না। কত ভালো মনের মানুষ ভেবেছিলাম আপনাকে। আসলে আপনার চেহারাটা সুন্দর, কিন্তু মন সুন্দর নয়। আপনি মনুষ্যত্বহীন। আপনার ভেতর যদি কোনো মনুষ্যত্ববোধ থাকতো তাহলে আপনি একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইতেন না। কি করতাম বলো? ভালোবাসি তোমাকে। আপনার ভালোবাসার খেতায় আগুন। আমি না আপনাকে ভালোবাসি, আর না আপনাকে বিয়ে করব। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি সেই ছেলেকেই বিয়ে করব। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে সৌন্দর্যময়ী। দয়া করেন ডাক্তার বাবু, আমাকে প্লিজ যেতে দেন। এতক্ষণে হয়তো আমাকে না পেয়ে সবাই অনেক চিন্তা করছে, খোঁজাখুঁজি করছে। যাবে তো সৌন্দর্যময়ী? অবশ্যই যাবে, কিন্তু সেটা আমার বউ হবার পর যাবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না সৌন্দর্যময়ী। আমি মরে গেলেও আপনার মতো নোংরা মনের মানুষকে বিয়ে করব না ডাক্তারবাবু বলে সিজদা বেরিয়ে আসতে গেলেই সার্জিস সিজদার সামনে একটা ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সালেহা বেগমকে একটা বদ্ধ ঘরে চেয়ারের উপর রশি দিয়ে বেঁধে রেখে মুখের মধ্যে কাপড় গুজে রাখা হয়েছে। গুন্ডারা সালেহা বেগমের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই পা থেমে গেল সিজদার। বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি হতে লাগলো। সিজদা সবচেয়ে কাছের মানুষ সালেহা বেগম। তার এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল সিজদা। চোখ থেকে আপনার আপনি পানি গড়িয়ে পড়ল। সিজদা ছলছল চোখে সার্জিসের দিকে তাকাতেই সার্জিস বলল, নাও ইউর চয়েস। আমাকে ভালোই ভালোই বিয়ে করবে নাকি তোমার প্রাণপ্রিয় সালেহা খালার মরা লাশ দেখবে? আমার লোকের হাতে যে বন্দুক দেখতে পাচ্ছ এটা কিন্তু খেলনা বন্দুক নয়। একদম লোডেড গান। 6টা গুলি আছে ওর মধ্যে। ট্রিগারে চাপ দেওয়া মাত্রই বন্দুক থেকে গুলি বের হয়ে তোমার সালেহা খালার মাথা ছিন্ন ভিন্ন করে দিবে। তুমি কি চাও তোমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ যাক? আমাকে বিয়ে করতে এত সমস্যা কোথায় বলো তো সৌন্দর্যময়ী? আমার কি নেই?
টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব আছে। হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য, কিন্তু আমি পাগল তোমার জন্য। সিজদা কিছু বলছে না দেখে সার্জিস আবারও বলল, বলো না সৌন্দর্যময়ী বিয়ে করবে আমাকে, হবে কি আমার মনের রাজ্যের রানী। সিজদা কোন কথা না বলে চুপচাপ চেয়ারে গিয়ে বসে পড়ে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর কাজী সহ আরো অনেকে কাজী অফিসে প্রবেশ করে। সার্জিস সিজদার বিয়ে সম্পূর্ণ হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সকলে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সার্জিস এসে সিজদার কোমর ধরে সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। সিজদা ছটফট করতে করতে বলল, কি করছেন তা ডাক্তার বাবু? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবে না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাইয়ে দিতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথেই সার্জিস সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। কি করছেন তা ডাক্তার বাবু? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবে না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাওয়াই দিতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথেই সার্জিস সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। অকস্মাৎ প্রচণ্ড গরম অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সিজদার। এসি রুমে থাকাও পরেও ঘেমে জামাটা গায়ের সাথে লেপ্টে গিয়েছে। সিজদা ধরফর করে উঠে বসে। চারিদিকে তখন ফজরের আজানের মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা উঠে বসতেই সালেহা বেগম উঠে রুমের লাইট জ্বালিয়ে দেন। সিজদার মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সালেহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছিস নাকি? আচ্ছা খালা, একটা কথা কদিনি, ভোরের দেখা স্বপ্ন কি সত্যিই সত্যি হয়? হঠাৎ এই প্রশ্ন। ক না খালা, রোয়ারামের মাইনসেরা তো কয় যে ভোরের দেখা স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিস মা? সিজদা মুখে কিছু না বললেও মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখলাম? এত মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে আইলো কেন? ডাক্তারবাবু কি সত্যিই খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনোই এমন কাজ করবে না। আল্লাহ না করুক এমন স্বপ্ন যেন কোনোদিন ও সত্যি না হয়। হালিমা মঞ্জিলে বিয়ের তোড়জোড় চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ে বাড়ি বলে কথা। সামিরা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে। শাড়িটা সামিরার জন্মদিনে রামিন তাকে গিফট করেছে। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল, এক পাতা টিপও দিয়েছে। সামিরা দুহাত ভর্তি চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিল। সব মিলিয়ে দারুণ লাগছে সামিরাকে। সামিরা রেডি হয়েই ঝটপট কয়েকটা সেলফি তুলে রামিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বিয়েতে রামিমকেও বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সামিরা ভেবেছিল এই সুযোগে তারা চুটিয়ে প্রেম করতে পারবে। কিন্তু সামিরার সেই আশা পূরণ হয় না। হুট করেই রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করে বেড়ানোটা রামিমের মন সায় দেয়নি। রামিম যাবে না বলে দেয়। সামিরাও জোর করে না রামিমকে। ছবি দেখেই রামিম ভিডিও কল করে। সামিরা কল রিসিভ করতেই রামিম বলল, ছবি দেখিয়ে মনে যে আগুন জ্বালিয়ে দিলে, সেই আগুন নেভাবো কিভাবে এখন? এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও, শুনি। তুমি জ্বালা গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না, কাছে আসো, নিভিয়ে দেই। সম্ভব হলে এক্ষুনি ছুটে চলে আসতাম। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো তো? তোমাকে কতবার বলেছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্কের কথা জানাও।
কিন্তু তোমার কোন হেলদোল নেই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনো সিরিয়াস হতে পারলে না রামিম। তোমার বাবাকে দূর থেকে দেখেই আমার ভয় লাগে। কাছে গেলে আমি নিশ্চিত পটল তুলব। বাবার মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না। আমার বাবা একটু সুস্থ হলেই আমি বাবা মাকে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো লক্ষ্মীটি। তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি আমি। দয়া করে নতুন কিছু বলো। এবারে আর পিছু হটব না। সত্যি সত্যি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখাই যাব। বের হতে হবে আমার। রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও না। কি দিব? চুমু। যতদিন না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাতে না পারছো, ততদিন তুমি কোন চুমু পাবে না। এটাই তোমার শাস্তি বলে সামিরা কল কেটে দিয়ে সাইফানের রুমে এসে দেখে সাইফান সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সাইফানের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতা, বাম হাতে হ্যান্ড ওয়াচ। সামিরা সাইফানকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে। কারো নজর না লাগুক আমার ভাইয়ের উপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো তো। সবাই সেই কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। সার্জিসের কোনো খবর নেই। মেয়েদের মতো এত সময় নিত কি এত সাজগোজ করছে আল্লাহ জানেন। আমি একবার দেখে আসছি ভাইয়ার হলো কি না বলে সামিরা সাইফানের রুম থেকে বের হতেই দেখে সার্জিস একদম রেডি। সার্জিসের পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কয়ার, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু। চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম দেখতে লাগছে না সার্জিসকে। সার্জিস বের হতেই সাইফান সার্জিসকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়ে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই। কিন্তু তোর এত সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস ভাই। দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকে বিয়ে করতে চাইল। সার্জিস কিছু বলার আগেই শান্তা মির্জা প্লেটে মিষ্টি দুধ নিয়ে এসে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফানের খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের গালেও মিষ্টি তুলে দিল। সার্জিস সবার সামনে সিন ক্রিয়েট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতেই শান্তা মির্জা সার্জিসের হাতে এক গ্লাস দুধ দিল। সার্জিস চুপচাপ দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম করে সার্জিসকে নিয়ে বের হতে যাবে তখনই সার্জিসের খেয়াল হয় সার্জিস ওয়ালেট নিতে ভুলে গিয়েছে। যা দেখে সার্জিস বলল, ওহ শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গিয়েছি। তুমি আগাও। আমি অন্য গাড়ি বা বাইক নিয়ে আসছি। তুই নিয়ে আয়। আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয় বলে সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়িকেও নতুন রূপ দেওয়া হয়েছে। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, সামিরা সহ সাইফানের সব কাজিনরা হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। চলবে। লাল টুকটুকে বেনারসি শাড়ি, মুখে ভারী মেকআপ, গা ভর্তি গহনা পরে বিছানায় বধূ বেশে বসে রয়েছে সিজদা। অজানা ভয়, শঙ্কায় ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মাথার উপর ফ্যান ঘুরছে। তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে সিজদা। বুকের ভেতর ভুল পেটানোর শব্দের মতো আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সিজদার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা ছিল না। কিন্তু সে তার মামার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্র বদল হওয়া থেকে শুরু করে তারা যা বলছে তাই সিজদা অক্ষরে অক্ষরে পালন করেছে। সে চায়নি তার জন্য তার মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হোক। ভেতরে ভেতরে কষ্টের পাহাড় জমলেও কাউকে সেই কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভেতর সবটা চেপে রেখেছে। সিজদাট নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। এরই মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। সালেহা বেগমকে দেখে সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নিল। যেটা চোখ এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মাইয়া কানতেছিস কে? কান্দে কান্দে সাজগোজ নষ্ট কইরা ফেলাইছিস।
একদম কানবি না কয়া দিলাম। চোখের পানি মোছো কইতাছি সিজদা। নাহিলে কিন্তু তোর সাথে সাথে আমিও কাইন্দা দিমু। তুই বুঝোস না কেন তোর চোখের পানি আমি সহ্য করতে পারি নে। আমার ও বুক ফাইটা কান্দো নাহে বলে সালেহা বেগম ও কান্না করে দিল। সালেহা বেগমের কান্না দেখে সিজদা তৎক্ষণাৎ চোখ মুছে বলল, আমার খিদে লাগছে খালা। শেষবারের মতো একটু তোমার হাতে খাওয়াই দিবা। শেষবার মানে কি? হ্যাঁ, বিয়া হইব তার মানে এটা না যে তুই আর কোনোদিনও এই বাড়ি আইবি না। বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়ি আসতে চাই না। আমি আসা মানেই মামু মামিমার মধ্যে ঝগড়া লাগা, অশান্তির সৃষ্টি হওয়া, যেইটা আমার ভালা লাগবো না খালা। শ্বশুর বাড়ি গিয়ে আমার যা হয় হবে, তবু আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। দুদিন থেইকা আপামনিরেও দেখতে পারছি না। মামিমাও আপামনির কথা কিছুই বলবো না। আপামনি কোথায় আছে, কেমন আছে কে জানে। আপামনির জন্য চিন্তা হচ্ছে। এসব হয়েছে আমার জন্য। আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ি ছাইরা অন্য কোথাও চইলা গেছে। নিজেরে অনেক অপরাধী মনে হইতাছে খালা। জাহান নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোরে দু চোখে সহ্য করতে পারে না, তার লাইগা তোর দরদ উথলে পড়ছে ক্যারে। আপামনির চিন্তা তোর করণ লাগতো না। তার চিন্তা করণোর লাইগা বহুত মানুষ আছে। তুই চুপচাপ খা বলে সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দিলেন। সিজদা কয়েক লোকমা খাওয়ার পর আর খেতে পারল না। সালেহা বেগম ও জোর না করে খাবারের প্লেট নিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে আসলো। তিনি বেরিয়ে আসতেই সিজদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন অবাক হয়ে গেল। নিজেরই নিজেকে চেনা দায় হয়ে গেল সিজদার। এরই মধ্যে নিচ থেকে বর এসেছে বলে চিৎকার চেঁচামেচি শোনা গেল। বর এসেছে শুনেই সিজদার হার্টবিট বেড়ে গেল। চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের জন্য অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেইন পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করালেন। বিথি চৌধুরীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে জামাইকে সাদরে গ্রহণ করতে স্বেচ্ছায় আসেননি। তাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে। মুখখানা কেমন ভার করে রেখেছেন তিনি। মিষ্টি মুখ শেষ হলে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটার জন্য নিয়ে যাওয়া হলো। ফিতা টেনে তারা দেয়াল তৈরি করে রেখেছেন। অপর প্রান্তে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী সুন্দরী রমণীর। তাদের দাবি ফিতা নামক এই দেয়াল টপকাতে হলে তাদেরকে সম্মানী স্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে দুপক্ষের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা বেগম তাদের হাতে 30,000 টাকা ধরিয়ে দিল। টাকা হাতে পেতেই মেয়েগুলো আনন্দ উল্লাসে মেতে উঠল। সাইফানের হাতে ফিতা কাটার জন্য কেচি দেওয়া হলো। সাইফান ফিতা কাটতেই তার মাথায় ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই। যথারীতি সাইফানকে ভেতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফানের দুচোখ তখন শুধুমাত্র সার্জিসকে খুঁজে চলেছে। সাইফান কয়েকবার সার্জিসের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফান ফোন পকেটে রেখে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল, কিন্তু সার্জিসের কোনো দেখা মিলল না। সাইফানকে এদিক ওদিক তাকাতে দেখে সামিরা এসে বলল, ভাবি মনিকে খুঁজছো বুঝি? তাকে এখন খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া। সবে মাত্র এলে, সবুর করো। সবুরে মেওয়া ফলে। তুই 4 লাইন বেশি বুঝিস। তোকে কে বললো আমি তোর ভাবি মনিকে খুঁজছি? তো কাকে খুঁজছো? আমি বুঝি না মনে করছো। আমি জানি তুমি মনে মনে বলছো, নয়ন ও ঘুরাইয়া খুঁজিই তোমারে। আমি তাকে খুঁজছি না। আমি খুঁজছি সার্জিসকে। সার্জিস এখনো আসেনি। ও তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখ এখনো আসার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। বাড়িতে কল করলাম, বলল সার্জিস অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এখনো বিয়ে বাড়ি এসে পৌঁছায়নি। কি যে করছে ছেলেটা, বড্ড টেনশন লাগছে। রাস্তায় কোন বিপদ আপদ হলো না তো আবার। নো টেনশন ডু ফুর্তি। ভাইয়ার এক জবান। ভাইয়া যখন আসবে বলে কথা দিয়েছে, সে তার কথার খেলাপ করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না।
এনজয় ইয়োরসেলফ বলতেই কোথা থেকে এক ঝাঁক তরুণী ছুটে এলো। তারা সাইফানের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেউ কেউ আবার সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণ পর সিজদাকেও নিয়ে আসা হলো। সিজদা সাইফান দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুই পাশে বসিয়ে দেওয়া হলো। সাইফান তখনও সিজদার মুখখানা দেখেনি। সাইফান পর্দা সরাতে ইতস্তত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতেই যেন সাইফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সাইফান পর্দা সরাতে ইতস্তত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতেই যেন সাইফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আবারও আশাহত হয় সে। সিজদার মাথায় ঘোমটা টানা রয়েছে। সাইফান ভেতরে ভেতরে তার প্রেয়সীর মুখখানা দেখার জন্য ছটফট করলেও কিছু না বলে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগল। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত হল। সিজদা সাইফান তিন কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। বিয়ের কার্যক্রম শেষ হতেই স্বামীরা একটা বড় আয়না এনে তাদের সামনে ধরল। সাইফান সিজদা আয়নার মধ্যে প্রথমবারের মতো দুজন দুজনকে দেখল। সিজদার দিকে তাকিয়ে সাইফানের যেন নেশা ধরে গেল। পাশ থেকে সামিরা বলল, আয়নায় কাকে দেখছো ভাইয়া? আমার মনের রাজ্যের রানীকে বলে। সাইফান মিটমিট করে হেসে মনে মনে বলল, আমি জিতে গিয়েছি মামা। কালা হয়েও এত ভালো বউ পাবো এটা তো স্বপ্নেও ভাবিনি। আমার মনটা তো পেখম তুলে নাচতাছে। সাইফানকে হাসতে দেখে সামিরা বলল, দিল্লিকা লাড্ডু খাচ্ছ নাকি মনে মনে? তুই কিন্তু বড্ড বার বেড়েছিস সামিরা। বড় ভাইয়ের সাথে মশকরা করছিস। সামিরা কিছু বলার আগে ফটোগ্রাফার এসে হাজির হয়। শুরু হয় ফটোশুট। খাওয়া দাওয়া, ফটোশুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে সময় যেন খুব দ্রুত কেটে যায়। ঘনিয়ে আসে বিদায় বেলা। সিজদার দু চোখ বেয়ে অজরে পানি পড়ছে। সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু খায়। তার বুকও কষ্টে ফেটে পড়ছে। সিজদাকে সে তার নিজের মেয়ের মতো করেই এত বছর আগলে রেখেছে। রাশেদ চৌধুরী এসে সিজদার হাত সাইফানের হাতের উপর রেখে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। কখনো কষ্ট দিও না। মেয়েটা বড্ড চাপা স্বভাবের। নিজের ভেতরের রাগ, কষ্ট, অভিমান সবটা নিজের ভেতর পুষে রাখে। কখনো কাউকে বুঝতে দেয় না। আপনি চিন্তা করবেন না মামা। সিজদার রাগ, কষ্ট, অভিমান বুঝতে দিতে হবে না। আমি নিজেই বুঝে নিব। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখার। যে হাত একবার ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত সেই হাত ছাড়ব না। আপনি নিশ্চিতে থাকতে পারেন মামা। আমি মনে মনে এত দিন সিজদার জন্য তোমার মতোই একটা ছেলে খুঁজছিলাম। এবারে আমি একটু শান্তিতে থাকতে পারবো। বলতে বলতে চোখ ভিজে উঠল রাশেদ চৌধুরীর। সিজদার কান্না থামছেই না। সালেহা বেগমকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। সারাদিন কান্না করার দরুন সিজদা নাক লাল টুকটুকে হয়ে গিয়েছে। চোখ দুটো ফুলে উঠেছে। তবুও তার কান্না শেষ হচ্ছে না। সিজদা খুব করে চাইছিল বিথি চৌধুরী এসে তাকে একটু বুকে জড়িয়ে নিক। কিন্তু বিথি চৌধুরীর দেখা মেলে না। সালেহা বেগম অনেক বুঝিয়ে শুনিয়ে সিজদাকে গাড়িতে তুলে দিয়ে আসে। সিজদা তখনও কেঁদেই চলেছে। সাইফান সিজদার হাতের উপর হাত রাখতে গিয়েও বারবার হাত সরিয়ে নেয়। সিজদার চোখের পানি সহ্য হচ্ছে না তার। খুব ইচ্ছে করছে নিজের হাতে সিজদার চোখের পানি মুছে দিতে। সাইফান নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে পকেট থেকে রুমাল বের করে সিজদার সামনে ধরে বলল, চোখের পানি মুছে নাও। সিজদা একবার সাইফানের দিকে তাকিয়ে তার হাত থেকে রুমাল নিয়ে চোখ মুছে নিল। কান্না থেমে গেছে তার, কিন্তু মাঝে মধ্যে হেঁচকি উঠছে। সিজদার এই অবস্থা দেখে সাইফান আর নিজেকে ধরে রাখতে পারল না। সাইফান সন্তর্পণে সিজদার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। সিজদা সাইফানের হাত ধরে তার নতুন ঠিকানায় রওনা হয়। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে সিজদা। বাহারি রঙের ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। চারিদিকে ফুলের তাজা ঘ্রাণের মৌ মৌ গন্ধ ভেসে আসছে সিজদার নাকে।
শুভ্র রাঙ্গা বিছানায় লাভ শেপ করে, তার মধ্যে S+S লিখে রাখা হয়েছে। ঘরের দেয়াল ও কর্নারে কালারফুল লাইটিং করা হয়েছে। সেখান থেকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে রুমের চারিদিকে। সেই সাথে উঠানামা করছে সিজদার বক্ষস্থল। অজানা ভয় জেগে বসেছে তার ভিতরে। স্বামী নামক অপরিচিত ব্যক্তিটাকে নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা আসছে সিজদার মনে। চৌধুরী ভিলার পাশের ফ্ল্যাটে রত্না নামে একটা মেয়ে কাজ করত। সিজদার সাথে ভালো সম্পর্ক ছিল তার। রত্না সিজদাকে বলেছিল তার বাসর রাতের কথা। তার স্বামী নামক ব্যক্তিটার পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খুবলে খুবলে খাওয়ার কথা। সেসব কথা মনে পড়তেই সিজদার ভয় আরো বেড়ে গেল। হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করল। সিজদার ভাবনার মাঝেই খট করে দরজা খোলার আওয়াজ হয়। ভয় কেঁপে উঠে সিজদা। খামচে ধরে শাড়ির আঁচল। কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বের হয়। সাইফান দরজা লক করে মাথার পাগড়ি খুলে সোফার উপর রেখে আলমারি থেকে একটা প্যাকেট বের করে সিজদার পাশে গিয়ে বসে। সিজদা সাইফানের উপস্থিত টের পেয়ে কাঁপা কাঁপা স্বরে সাইফানকে সালাম দেয়। সিজদার কণ্ঠস্বর শুনে ভালো লাগা ছেয়ে গেল সাইফানের মনে। আহা, কি মিষ্টি কণ্ঠস্বর! সাইফান সালামের উত্তর নিয়ে বলল, আজ সারারাত কি এভাবেই ঘোমটা দিয়ে রাখার পণ করেছ? অবশ্য তুমি চাইলে ঘোমটা দিয়ে থাকতেই পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফানের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে মাথার ঘোমটা সরিয়ে নিল। সিজদা ঘোমটা সরাতেই সাইফানের মনে হলো যেন তার ঘর আলোকিত হয়ে উঠেছে। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখের পলক যেন পড়তেই চাচ্ছে না। সাইফানের এহেন কার্যে সিজদার লজ্জা, অস্বস্তি টের পেয়ে সাইফান চোখ নামিয়ে নিয়ে সিজদার সামনে প্যাকেটটা রেখে দিল। সিজদা প্যাকেটটা নেড়েচেড়ে দেখে বলল, কি এটা? আমার তরফ থেকে তোমার জন্য প্রথম গিফট। তবে এখন এটা খুলবে না। আমার ছুটি শেষ হলে যখন আমি চলে যাব, তখন খুলে দেখবে। আচ্ছা, আই থিংক বেনারসি পরে থাকতে তোমার সমস্যা হচ্ছে। তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। তুমি যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই পোশাকই পরো। আচ্ছা, তোমার যদি কোন সমস্যা না থাকে, তাহলে আমরা আমাদের নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি। ঠিক আছে বলে সিজদা বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা সুতি 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা শাড়ি চেঞ্জ করে মুখের মেকআপ ধুয়ে অজু করে ওয়াশরুম থেকে বের হয়। সিজদাকে দেখে বুকে কাঁপন ধরে সাইফানের। সিজদার প্রতিটি রূপেই বিমোহিত হয়ে যাচ্ছে সাইফান। মেকআপহীন সিজদাকে সাইফানের চোখে আরো স্নিগ্ধ, মোহনীয় লাগছে। সিজদা বের হতেই সাইফান বলল, চলো শুরু করি। জি বলে সিজদা সাইফান দুজনেই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ হলে সাইফান সিজদার মুখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন নিশ্চয় কিছু খাওয়া হয়নি। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গিয়েছে। টেবিলের উপর খাবার রাখা আছে। খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কোথায় ঘুমাবো আমি? কেন খাটে? আমি খাটে থাকলে আপনি কোথায় থাকবেন? আমি ও খাটেই থাকবো। খাটে কথাটা শুনে মুখটা চুপসে গেল সিজদার। অজানা ভয়, শঙ্কায় গায়ে কাঁটা দিয়ে উঠে তার। চলবে। কোথায় ঘুমাবো আমি? কেন খাটে? আমি খাটে থাকলে আপনি কোথায় থাকবেন? আমি ও খাটেই থাকবো। খাটে কথাটা শুনে মুখটা চুপসে গেল সিজদার। অজানা ভয়, শঙ্কায় গায়ে কাঁটা দিয়ে উঠে তার। চোখের সামনে রত্নার চেহারাটা ভেসে উঠে। ভয়ে নিজেকে গুটিয়ে নেয় সিজদা। সিজদার চোখে মুখে ভয়ের ছাপ লক্ষ্য করে সাইফান বলল, তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভয় পাচ্ছ। আমাকে ভয় পাবার কোন কারণ নেই। আমি মানুষ, পশু নয়। আজকে আমাদের বাসর রাত বলেই যে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব, স্বামীর অধিকার আদায় তৎপর হয়ে যাব, এমনটা নয় সিজদা। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে। বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না। ইনফ্যাক্ট আমি তোমার ছবিটাও দেখিনি। আমি সব সময় চাইতাম আমার জীবনে যে আসবে সে কালো হোক, পেটে হোক, দেখতে অসুন্দর হোক, কিন্তু চরিত্রহীন না হোক। দাদিজান, যখনই তোমার কথা বলে আমি বিনা বাক্য রাজি হয়ে যায়।
তাই দুজন দুজনকে চিনতে জানতে, মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারলেও বন্ধু ভাবতেই পারো। আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি সিজদা। তবে ভয়ের কোনো কারণ নেই সিজদা। নিজেকে মানিয়ে নিতে তোমার যত সময়ের প্রয়োজন তুমি নাও। আমি তোমার মন ছোঁয়ার আগে কখনোই তোমার শরীর ছুঁয়ে দেখব না। তবে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন খুশি তখন আমার কাছে চলে এসো। আমি সাদরে তোমাকে গ্রহণ করব বলে সাইফান বিছানায় মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ল। সিজদা ভাবতেও পারেনি সাইফান তার মতামত, ইচ্ছা অনিচ্ছার এত গুরুত্ব দিবে। সিজদার বুকের উপর থেকে যেন একটা পাথর সরে গেল। সিজদা মনে মনে সাইফানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আমি তো স্বার্থপরের মতো একা একা খাইয়া লইতাছি। মানুষটা কি খাইছে? মনে তো হচ্ছে খায়নি। এখানে দুইজনার খাবার রিওয়ে। তার মানে মানুষটা না খাইয়া ঘুমাই গেল। সিজদা খাবার ছেড়ে উঠে এসে সাইফানের বিছানার পাশে দাঁড়িয়ে সাইফানকে কয়েকবার ডাকতে গিয়েও থেমে গেল। সাইফানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সিজদার ডাকতে ইচ্ছে করল না। আবার সাইফান না খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবতেও খারাপ লাগলো। সিজদা কি করবে বুঝতে না পেরে হাত কচলাতে লাগলো। সাইফানের সবে মাত্র চোখ লেগে আসছিল। সিজদার হাতের চুরির শব্দে ঘুম আলগা গেল সাইফানের। সাইফান চোখ খুলতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সিজদা। সিজদা শুকনো ঢোক দিলে আমতা আমতা করে বলল, আপনি খাইছেন? রাত্রির বেলা না খেয়ে ঘুমানো ঠিক না। তোমার খাওয়া শেষ? না। আপনি উঠেন, খাবেন চলেন। সিজদা তার জন্য খায়নি ভাবতেই ভালো লাগলো সাইফানের। সাইফান ইচ্ছে করেই না খেয়ে শুয়ে পড়েছিল। সে দেখতে চেয়েছিল তার জন্য সিজদার আদৌ কোন টেনশন হয় নাকি। সাইফান বিছানা ছেড়ে নেমে হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করেই দুজনেই দুদিকে মুখ দিয়ে শুয়ে পড়ল। চলবে।